যখন নিজের রক্তের সম্পর্কই আপনার পিঠে ছুরি মারার জন্য দরজায় কড়া নাড়ে, তখন মানুষ কোথায় যাবে? বিকাশের জন্য সেই সকালটি তেমনই এক বিপত্তি নিয়ে এসেছিল। বাড়িতে রোজগার মতো এক শান্ত ও আরামদায়ক পরিবেশ ছিল। বিকাশ তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং তার স্ত্রী সুনিতা রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন। দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন যে পরের মুহূর্তেই তাদের দরজায় কড়া নাড়তে আসা অতিথিরা তাদের জীবনে এমন এক ঝড় নিয়ে আসছে যার কল্পনাও সে করেনি। ৩৫ বছরের বিকাশ, যে প্রতিদিন সকাল ৭টায় তার সেই ছোট মুদির দোকানে পৌঁছে যেত এবং রাত ৯টা পর্যন্ত পরিশ্রম করে নিজের পরিবারের জন্য দুবেলা রুটির ব্যবস্থা করত। দোকানে যাওয়ার জন্য বিকাশ যেই না ঘরের দরজা খুলল এবং বাইরে পা রাখল, ঠিক তখনই সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। সেখান থেকে তার দুই বোন সীমা ও রেখা নামছিল। দুজনকে একসঙ্গে এত মাস পরে হঠাৎ সামনে দেখে বিকাশের চোখে বিস্ময় ও আনন্দের ঢেউ খেলে গেল। তার মুখে হাসি ফুটে উঠল। সে প্রায় দৌড়ে তাদের কাছে পৌঁছালো। আরে সীমা, রেখা, তোমরা দুজন একসঙ্গে, কোনো খবর না দিয়ে? তার আনন্দের কোনো সীমা ছিল না। বড় বোন সীমা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেব। কিন্তু তার হাসিতে সেই আগের মতো উষ্ণতা ছিল না। খুব ভালো করেছ, চলো ভেতরে চলো, আজ তো আমার দিনটা তৈরি হয়ে গেল। বিকাশ দুজনের ব্যাগ তুলে নিলেন এবং তাদের ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলেন। তার কণ্ঠস্বর বাড়ির উঠোনে প্রতিধ্বনিত হল, সুনিতা, আরে সুনিতা, দেখো তো কে এসেছে, রেখা আর সীমা এসছে। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে সুনিতা বাইরে এলেন এবং তার ননদদের দেখে তার মুখেও আনন্দের ঝলক এলো। তিনি এগিয়ে গিয়ে দুজনের সাথে খুব ভালোবাসার সাথে মিশলেন। প্রণাম দিদি, আপনারা সবাই কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? আমরা ভালো আছি ভাবি, রেখা সংক্ষিপ্ত জবাব দিল। তার কণ্ঠে ছিল আনুষ্ঠানিকতা। বিকাশ সঙ্গে সঙ্গেই তার দোকানে যাওয়ার ইচ্ছা বাতিল করে দিলেন। আমি আজ দুপুরবেলার পর দোকানে যাব। অনেকদিন পর আমার বোনেরা একসঙ্গে এসেছে। সুনিতা, এদের জন্য কিছু ভালো খাবার তৈরি করো, কিন্তু তার আগে চা বানিয়ে দাও। আমি বাজার থেকে জিলিপি আর সিঙ্গাড়া নিয়ে আসছি। আরে না ভাইয়া, এটার কি প্রয়োজন? সীমা বললেন। কিন্তু বিকাশ কার কথা শুনবেন? তিনি আনন্দে উৎফুল্ল হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তাদের মা সুমিত্রা দেবী, যিনি নিজের ঘরে শুয়েছিলেন, আওয়াজ শুনে উঠে বসলেন। সুনিতা তাকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে এলেন। নিজের দুই মেয়েকে একসঙ্গে দেখে তার বৃদ্ধ চোখে এক নতুন ঝলক এলো এবং তিনি দুজনকে বুকে জড়িয়ে নিলেন। আরে, আমার বাচ্চারা এসেছে, চলো। এত মাস পরে অবশেষে তোমাদের অসুস্থ মায়ের কথা মনে পড়ল। না হলে নিজেদের ঘর সংসারে তোমরা দুজনেই এমন জড়িয়ে গিয়েছো যে একটা ফোন করারও ফুরসত পাও না। ভালো করেছো যে আজ এসেছো, খুব মনে পড়ছিল তোমাদের দুজনকে। সুনিতা সঙ্গে সঙ্গে জল এনে দিলেন এবং তাদের আপ্যায়নে লেগে গেলেন। বাড়ির পরিবেশ উৎসবের মতো হয়ে গিয়েছিল। বিকাশ বাজার থেকে গরম গরম নাস্তা নিয়ে ফিরলেন। সবাই উঠোনে বসে গল্প করতে লাগলেন। বিকাশ তার বোনদের সঙ্গে পুরনো দিনের কথা মনে করে হাসি মশকরা করছিলেন, কিন্তু তিনি অনুভব করছিলেন যে কোথাও যেন কিছু গোলমাল আছে। দুই বোন হাসছিল ঠিকই, কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য এবং এক না বলা বোঝা, যা তিনি বুঝতে পারছিলেন না। তিনি তাদের কয়েকবার জিজ্ঞেস করার কথা ভাবলেন যে সব ঠিক আছে কিনা, কিন্তু প্রতিবারই এই ভেবে চুপ করে গেলেন যে হয়তো সফরের ক্লান্তি হবে। প্রায় ১ ঘন্টার কথাবার্তার পরে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বড় বোন সীমা একটি গভীর নিঃশ্বাস নিয়ে প্রথমে রেখার দিকে তাকালো এবং তারপর সরাসরি বিকাশের চোখে তাকিয়ে বলল, ভাইয়া, আমরা আজ এখানে একটি খুব জরুরি কথা বলার জন্য এসেছি। তার কণ্ঠে এমন গাম্ভীর্য ছিল যা বিকাশের হৃদয়ে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। হ্যাঁ হ্যাঁ, বলো সীমা, কি হয়েছে? সব ঠিক আছে তো? সীমা তার ছোট বোন রেখার দিকে তাকালো, যেন তার কাছে সম্মতি চাইছে, এবং তারপর বলল, ভাইয়া, বাবার এই বাড়ি আর দোকানে আমাদেরও হক আছে, আর আইন আমাদের এই হক দেয়। আমাদের নিজেদের ভাগ চাই। রেখা এগিয়ে এসে বলল, তার কণ্ঠেও সে একই কঠোরতার ছিল। ভাইয়া, আমরা স্পষ্ট কথা বলছি, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে মেয়েদেরও ছেলেদের সমান অধিকার আছে পৈতৃক সম্পত্তির ওপর। আর এই বাড়ি আমাদের বাবার রোজগারে তৈরি করা হয়েছে। যে দোকানের আপনি একা মালিক হয়ে বসে আছেন, সেই দোকানটিও আমাদের বাবা কিনেছিলেন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, না সীমা, ওই দোকান আমার বাচ্চাদের মুখের গ্রাস। আর এই ঘর, এটা আমাদের ঠিকানা। আমরা সবাই কোথায় যাব? সেই সব আমরা জানি না, আমাদের তো শুধু আমাদের ভাগ চাই। চুপ হয়ে যা সীমা, আর একটাও কথা নয়। বিকাশের বোনেরা আর কিছু বলার আগেই একটি গর্জনে পুরো বাড়ি কেঁপে উঠল। এই আওয়াজ তাদের বৃদ্ধ মা সুমিত্রা দেবীর। নিজের মেয়েদের কথা শুনে তার ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছিল। ভাগ? কেমন ভাগ চাই তোমাদের দুজনকে? তোমরা কি ভুলে গেলে যে বাড়ি আর দোকান কার দৌলতে টিকে আছে?
তোমাদের ভাইয়ের দৌলতে। সীমা কিছু বলার চেষ্টা করল। মা, আপনি বুঝবেন না। আমি বুঝবো না? মায়ের আওয়াজ আরো তীব্র হলো। আরে, আমার থেকে বেশি কে বুঝবে? তোমাদের কি একটুও আন্দাজ আছে যে তোমাদের এই ভাই তোমাদের জন্য কি কি ত্যাগ করেছে? যখন তোমাদের বাবার ছায়া মাথা থেকে সরে গিয়েছিল, তখন এই বিকাশের বয়স মাত্র 18 বছর ছিল। সে নিজের পড়াশোনা ছেড়ে দিল, নিজের স্বপ্ন ছেড়ে দিল, যাতে তোমরা দুজন পড়তে পারো। সে নিজের যৌবন এই দোকানের গদিতে বসে কাটিয়ে দিয়েছে, যাতে তোমাদের বিয়েতে কোনো কমতি না থাকে। সুমিত্রা দেবীর কণ্ঠস্বর কাঁপছিল। তোমাদের দুজনের বিয়ে এমন এমনি হয়নি। নিজের সাধ্যের চেয়েও বেশি খরচ করেছিল সে। মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল, যাতে তোমরা দুজন তোমাদের শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে থাকতে পারো, যাতে তোমাদের শ্বশুরবাড়িতে কেউ তোমাদেরকে এই কথা না বলে যে তোমাদের বাপের বাড়ির লোকেরা বিয়েতে কোনো কমতি রেখেছিল। আর আজ তোমরা সেই ভাইয়ের কাছ থেকে তার ঘর আর দোকান কেড়ে নিতে এসেছ। সুমিত্রা হাঁপাতে লাগলেন। সুনিতা ছুটে এসে তাকে সামলালেন। পুরো উঠোনে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। বিকাশের চোখ থেকে জল বইছিল। মায়ের এই আবেগপূর্ণ কথাগুলোর কোনো প্রভাবই দুই মেয়ের ওপর পড়ল না। সীমা খুব নির্লজ্জভাবে জবাব দিল, মা, ভাইয়া যা করেছেন তা তার কর্তব্য ছিল। একজন ভাই তার বোনদের জন্য যা করে, ভাইয়া সেটাই করেছেন। আর আমরা এখানে কোনো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের আইনি হক চাইছি। এই কথা শুনে বিকাশ ভেতর থেকে ভেঙে পড়লেন। তার মনে হলো যেন কেই তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। যে বোনদের একটি হাসির জন্য তিনি নিজের অসংখ্য প্রয়োজনকে মেরে ফেলেছিলেন, যাদের আনন্দের জন্য তিনি নিজের যৌবন দোকানের গদিতে বসে কাটিয়ে দিয়েছিলেন, আজ তারাই তাকে পর করে দিচ্ছে, তাকে ঘর ছাড়া করতে উদ্যত হয়েছে। ঠিক তখনই সীমার ফোন বেজে উঠল। সে উঠে উঠোনের এক কোণে গিয়ে কথা বলতে লাগল। অন্যদিকে ছিল তার স্বামী। হ্যাঁ, বলে দিয়েছি। না, এখন মানছে না। আপনি চিন্তা করবেন না, নিজের ভাগ আমি কোনো মূল্যেই ছাড়ব না। এটাও কি কোনো কথা হলো? সে এত বড় বাড়ি আর চলতে থাকা দোকানে বসে মজা করছে, আর আমরা এই ঘরে ধুকে ধুকে দিন কাটাই। আমি নিয়ে তবেই ছাড়ব আমার ভাগ। এত কথা বলে সে ফিরে এসে বসে পড়ল, যেন কিছুই হয়নি। তার মুখে কঠোরতা ছাড়া আর কোনো ভাব ছিল না। সুমিত্রা দেবী আরেকবার চেষ্টা করলেন। দেখো বেটি, তোমাদের ভাই তোমাদের জন্য কি না করেছে। তোমাদের প্রতিটি সমস্যায় তোমাদের পাশে দাঁড়িয়েছে। তোমাদের বাবা চলে যাবার পর সে একাই এই সংসার সামলেছে, আমার খেয়াল রেখেছে। আমার অসুস্থতার জন্য এত খরচ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সে একটাও উফ বলেনি। তোমাদের ভাবিও আমার পুরো খেয়াল রাখে। তোমাদের তো এই কথা নিয়ে খুশি হওয়া উচিত ছিল যে তোমাদের বাবের বাড়ি টিকে আছে। উল্টে তোমরা তার কাছে সম্পত্তি থেকে ভাগ চাইছ। একটু তো লজ্জা করো। কিন্তু দুই বোন একটিও কথা শুনল না। তারা যেন নিজেদের বিবেক আর সমস্ত লজ্জা নিজেদের বাড়িতে ছেড়ে এসেছিল। ভাইয়া, আবেগপ্রবণ হয়ে কিছু হবে না। আমাদের টাকার দরকার। আমাদেরও সন্তান আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। আপনি এই বাড়ি আর দোকান বিক্রি করে দিন। যে টাকা হবে আমরা তিনজন সমানভাবে ভাগ করে নেব। বিক্রি করে দেব? বিকাশ অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন। নিজের বাবার স্মৃতিচিহ্ন বিক্রি করে দেব? নিজের মা, নিজের স্ত্রী সন্তানদের সঙ্গে ঘরছাড়া হয়ে যাব? যদি বিক্রি করতে না চান, তবে আপনি আমাদের ভাগের সমান টাকা দিয়ে দিন। আমাদের কাছে বেশি সময় নেই। যদি 1 সপ্তাহের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত না নেন, তবে আমরা বাধ্য হয়ে কোর্টে যাব। এই কথাগুলো শুনে বিকাশের কানে যেন সীসার স্রোত বয়ে গেল। তার নিজের রক্ত, তার নিজের বোনেরা তাকে কোর্টে টেনে নিয়ে যাবে। সেই উঠোনে যেখানে কিছুক্ষণ আগে তিনি তার বোনদের আসার আনন্দে নাচছিলেন, এখন তিনি তার নিজের পরিবারের টুকরোগুলোকে ছিন্ন ভিন্ন হতে দেখছিলেন। দুই বোন নিজেদের কথা বলে সেখান থেকে চলে গেল। বিকাশ সেখানেই মাটিতে বসে পড়লেন। সুমিত্রা দেবীর চোখ থেকে জল বইতে লাগল। তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি জানতাম না যে আমি মেয়ে নয়, নাগিনদের জন্ম দিয়েছিলাম, যারা বড় হয়ে নিজেদের ভাইকেই দংশন করবে। কয়েকটা দিন কোনো মতে কেটে গেল। বাড়িতে এক অদ্ভুত শোকের আবহ বিরাজ করছিল। কেউ কারোর সাথে কথা বলতো না। বিকাশ দোকানে তো যেতেন, কিন্তু তার শরীর সেখানে থাকত আর আত্মা বাড়িতে। তার বোনদের বলা সেই কথাগুলো, কোর্টে যাব, তীরের মতো বারবার তার হৃদয় বিঁধত। 1 সপ্তাহ পর দুপুরের নীরবতা চিরে একটি আওয়াজ এলো, বিকাশবাবু, আপনার চিঠি আছে। এ ছিল ডাক পিয়ন।
কিন্তু তার হাতে যে সরকারি খামটি ছিল তা কোনো চিঠি নয়, বরং সম্পর্কের ধ্বংসের ফরমান ছিল। কাঁপতে কাঁপতে বিকাশ সেই খামটি খুললেন। ভেতরে আদালতের সিলমারা কাগজ ছিল। তার চোখ যা পড়ল তাতে মন বিশ্বাস করতে পারল না। তার দুই সহোদরা বোন সম্পত্তির ভাগ পাওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। সেই কাগজের টুকরো বিকাশের হাত থেকে ছুটে হাওয়ায় উড়তে উড়তে মাটিতে পড়ে গেল। বিকাশও তার পেছনে পেছনে প্রাণহীনভাবে সেই উঠোনে পড়ে থাকা চেয়ারে ঢলে পড়লেন। এক মুহূর্তে তার চোখের সামনে সব কিছু ঘুরে গেল। তার বাবার মুখ মনে পড়ল, যিনি প্রায়ই বলতেন, আমার মেয়েরা আমার গর্ব, দেখো ওরা আমার নাম উজ্জ্বল করবে। আজ সেই মেয়েরাই তাদের তৈরি করা বাড়ির ভিত্তি নাড়িয়ে দিতে উদ্যত হয়েছে। ঠিক তখনই তার একটি অস্পষ্ট দৃশ্য মনে পড়ল। বহু বছর আগের সেই দিনটি, যখন তার বড় বোন সীমা কলেজ থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল। সে রক্তে ভেসে যাচ্ছিল। খবর পেয়েই বিকাশ তার দোকানের শাটার নামিয়ে পাগলের মতো ছুটেছিলেন। ডাক্তার বলেছিলেন, তাৎক্ষণিক ও নেগেটিভ রক্ত চাই, না হলে আমরা একে বাঁচাতে পারবো না। ও নেগেটিভ একটি খুব বিরল রক্তের গ্রুপ, যা বিকাশেরও ছিল। তার মনে ছিল, হাসপাতালে পৌঁছে তিনি এক মুহূর্তও ভাবেন। অল্প সময়ের মধ্যেই তার রক্ত তার শিরা থেকে বেরিয়ে তার বোনের ধমনীতে চলে যাচ্ছিল, তাকে এক নতুন জীবন দিচ্ছিল। যতক্ষণ না সীমার জ্ঞান ফিরল, তিনি তার বিছানার পাশে বসে রইলেন। আজ সেই বোন, যার শিরায় তার দেওয়া রক্ত দৌড়াচ্ছে, তারই রক্ত চুষতে উদ্যত, শুধু এই ইট পাথর আর কাগজের টুকরোগুলোর জন্য। এই দিনের জন্যই কি আমি আমার বোনের জীবন বাঁচিয়েছিলাম? এই কথা ভাবতে ভাবতে বিকাশের চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো। তিনি মাটিতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তার কান্নার আওয়াজ শুনে মা সুমিত্রা বাইরে এলেন। যখন তিনি কোর্টের নোটিশের কথা শুনলেন, তখন তিনি বুক চাপড়ে কাঁদতে লাগলেন। হে ভগবান, এ কী দিন দেখালি! যে মেয়েকে গর্ভে ধারণ করেছিলাম, সে আজ আমার ছেলের শত্রু হয়ে গেল। এর চেয়ে তো তুই আমাকে তুলে নিতে পারতিস। ঘরে হাহাকার শুরু হলো। বিকাশের মনে হলো যেন তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন, একা হয়ে গেছেন। ঠিক তখনই তার স্ত্রী সুনিতা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। বিকাশ যখন তার দিকে তাকালেন, তখন সুনিতার চোখে জল নয়, ছিল এক অদ্ভুত সাহস। তিনি বিকাশের হাত শক্ত করে ধরলেন এবং বললেন, আপনি ঘাবড়াবেন না, আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। আমরা সবাই মিলে এই ঝড়ের মোকাবিলা করব। সুনিতা মাটিতে পড়ে থাকা সেই কাগজগুলো তুললেন এবং বিকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, ওরা আইনের পথ বেছে নিয়েছে, তো আমরাও আইনের মাধ্যমেই লড়ব। ঈশ্বরের চেয়ে বড় কোনো বিচারক নেই। ওরা আমাদের সাথে অন্যায় করেছে, বিচার তো হবেই। সুনিতার এই কথাগুলো বিকাশকে কিছুটা সাহস জোগাল, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। যে দিনের ভয় বিকাশের মনে গত এক সপ্তাহ ধরে বাসা বেঁধেছিল, সেই দিনটি আজ। বিকাশ আদালতের কাঠগড়ায় একজন আসামির মতো দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, একজন আসামি যার অপরাধ ছিল যে সে তার বোনদেরকে প্রচণ্ড ভালোবাসত। তার অপরাধ ছিল যে সে তার সব কিছু তাদের সুখের জন্য উৎসর্গ করে দিয়েছিল। আর ঠিক তার সামনের কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার দুই বোন, সীমা আর রেখা। তাদের মুখে না কোনো অনুশোচনা, না কোনো পস্তাতোয়া। তাদের চোখে শুধু একটি জেদ ছিল, নিজেদের হক পাওয়ার। বিকাশ যখন তাদের দেখলেন, তখন নিজেকেই প্রশ্ন করে বসলেন, এরা কি সেই বোনেরা যাদের আঙুল ধরে তিনি মেলায় ঘোরাতে নিয়ে যেতেন? এরা কি সেই বোনেরা যারা ছোটবেলায় ভাইয়া ভাইয়া বলে আমার পিছনে ছুটত? আদালতের কার্যক্রম শুরু হলো। দুপক্ষের উকিল বিচারকের সামনে নিজেদের বক্তব্য রাখছিলেন, যুক্তি দিচ্ছিলেন। ঠিক তখনই বিচারক, একজন অভিজ্ঞ ও বিচক্ষণ প্রবীণ, তার দৃষ্টি বিকাশের ওপর স্থির করলেন এবং জিজ্ঞেস করলেন, মিস্টার বিকাশ, যখন আইন মেয়েদেরকে তাদের বাবার সম্পত্তিতে সমান হক দিয়েছে, তখন আপনি কেন তাদের হক দিতে অস্বীকার করছেন? শুনে বিকাশের চোখ জলে ভরে এলো। তিনি নিজেকে সামলে নিলেন এবং বললেন, বিচারক মশাই, আমি আমার বোনদের তাদের হক দিতে অস্বীকার করছি না। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন, যেন তার ভেতরের কষ্টকে বাইরে বের করে দিচ্ছেন, এবং বললেন, কিন্তু আমার বোনেরা সেই দোকানে ভাগ চাইছে যেখান থেকে আমি আমার পরিবারের জন্য দুবেলার রুটি রোজগার করি। সেই দোকান থেকে আমার এবং আমার পরিবারের প্রয়োজন পূরণ হয়। বিকাশের কণ্ঠস্বর এখন কাঁপছিল। বিচারক মশাই, ওরা সেই বাড়িতে ভাগ চাইছে যা আমার বৃদ্ধ ও অসুস্থ মায়ের এবং আমার সন্তানদের একমাত্র ঠিকানা। যদি এটাও ভাগ হয়ে যায়,
তাহলে আমরা সবাই কোথায় যাব? বিচারক মশাই, তার চোখে জল বইছিল, কিন্তু তিনি নিজের কথা চালিয়ে গেলেন। মাই লর্ড, আমার বয়স মাত্র 16 বছর ছিল যখন আমার বাবার শরীর খারাপ হতে শুরু করেছিল। তিনি দোকানে যেতে পারতেন না। সেই কাঁচা বয়সে যখন আমার সমবয়সীরা খেলাধুলায় মগ্ন থাকত, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনা করত, আমি দোকানের গদিতে বসে থাকতাম। আমি আমার বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবা করেছি, রাত জেগে, আর তার সাথে সাথে ঘরের দায়িত্বও সামলেছি। বিকাশ তার বোনদের দিকে তাকালেন এবং বললেন, আমি আমার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলাম যাতে আমার বোনদের পড়াশোনা চালু রাখতে। আমি যদিও ক্লাস 12ও পাশ করতে পারিনি, কিন্তু আমি আমার 2 বোনকে কলেজে উচ্চশিক্ষা দিয়েছি, যাতে তারা কখনো কোনো কিছুর অভাব অনুভব না করে। বাবার মৃত্যুর পর আমি পুরোপুরি চেষ্টা করেছি যে ঘরের কোনো সদস্য যেন তার অভাব অনুভব না করে। আমি তাদের বিয়েতে নিজের সাধ্যের চেয়ে বেশি খরচ করেছি, মানুষের কাছ থেকে সুদে টাকা ধার করেছি, কিন্তু তাদের বিয়েতে কোনো কমতি আসতে দিইনি। আজ আমি একটি ছোট দোকান চালাই, আর এই দুজন নিজেদের ঘরে আরামায়াসের জীবন কাটাচ্ছে। কিন্তু বিচারক মশাই, আজ পর্যন্ত তো আমি শুধু নিজের সুখের ত্যাগ করেছি, কিন্তু এবার কি নিজের পরিবারকেও সমস্ত সুখ থেকে বঞ্চিত করে দেব? ঠিক তখনই বিরোধী পক্ষের উকিল, যিনি একজন অত্যন্ত চটুর ও কঠোর চেহারার ব্যক্তি ছিলেন, চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, আপত্তি মাই লর্ড, এতে বলার কি আছে? উনি যা করেছেন তা প্রতিটি ছেলে এবং ভাই নিজের পরিবারের জন্য করে থাকে। উনি কোনো বড় কিছু করে দেখাননি, এটা তো ওনার কর্তব্য ছিল। এই কথা শুনে বিকাশের উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আমি আপত্তি জানাচ্ছি। আমার বিদ্বান বন্ধু হয়তো ভুলে যাচ্ছেন যে কর্তব্য দুদিক থেকেই হয়। আমার মুক্কেল তার বড় বোন সীমার বিয়েতে আজ থেকে 10 বছর আগে 1 লাখ টাকা এবং ছোট বোন রেখার বিয়েতে 7 বছর আগে 1.5 লাখ টাকা খরচ করেছিলেন। এই অঙ্ক কোনো সাধারণ মানুষের জন্য ছোট অঙ্কের নয়, বিশেষ করে তার জন্য যার উপার্জন সীমিত। এমনকি তাদের বিয়ের পরেও প্রতিটি উৎসব পার্বণে তিনি প্রচুর দিয়েছেন। কোনো সুখ দুঃখে তিনি তার দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। বিচারক মশাই এই কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। বিকাশের উকিল আরও বললেন, মাই লর্ড, আমার মক্কেলের পরিবার আজও সাধারণ জীবনযাপন করছে। আজও তার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, অথচ তার 2 বোন পশ এলাকায় থাকে। কিন্তু এসব কথার কোনো প্রভাব সীমার রেখার ওপর পড়ছিল না। সীমা আবার সেই নির্লজ্জতা আর ঠান্ডা ভাব নিয়ে বলল, বিচারক মশাই, এই আবেগপূর্ণ কথায় কিছু হবে না। আমরা শুধু সেটাই চাইছি যা আইন আমাদের দেয়। আপনি আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই কথা শুনে বিকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে এখন আর অশ্রু নয়, এক ঝড় বইছিল। তিনি কাঠঘড়া ধরে জোরে ঝাঁকুনি দিলেন এবং প্রায় চিৎকার করে বললেন, বিচারক মশাই, যখন আমার বড় বোনের স্বামীর ব্যবসা ডুবে গিয়েছিল এবং তাদের উপর লক্ষ লক্ষ টাকার ঋণ হয়ে গিয়েছিল, তখন তারা সাহায্যের জন্য কাকে ডেকেছিল? আমাকে। সেই সময় আমি আমার এই বাড়িতে জাজ তারা কেড়ে নিতে চাইছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের সাহায্য করেছিলাম। সেই ঋণের কিস্তি আমি আজও শোধ করছি। 2 মাসের কিস্তি এখনও বাকি আছে। তিনি তার ছোট বোন রেখার দিকে কাঁপতে থাকা আঙুল তুলে বললেন, আর তুই রেখা, যখন তোর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এবং ডাক্তাররা বলেছিলেন যে সঙ্গে সঙ্গে অপারেশন না হলে বাচ্চা বাঁচবে না, চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ছিল, তখন তুই কার দরজায় কড়া নেড়েছিলি? বিকাশের কণ্ঠস্বর এখন কেঁপে উঠছিল। আমার স্ত্রী সুনিতা এক মুহূর্ত না ভেবে তার বিয়ের সমস্ত গহনা, যা তার মা তাকে দিয়েছিলেন, আমার সামনে এনে রেখে দিয়েছিল। সে বলেছিল বাচ্চার প্রাণ বাঁচানো বেশি জরুরি। আমি সেই গহনা বন্ধক রেখে তোর সাহায্য করেছিলাম। বিচারক মশাই, সেই গহনা আমি আজও ছাড়াতে পারিনি। আজও সেগুলো স্বর্ণকারের দোকানে পড়ে আছে। আপনি দেখে নিন, আমার স্ত্রীর হাতে গহনার নামে কাঁচের চুড়ি আছে, অথচ আমার 2 বোনের হাতে সোনার বালা। আদালতে উপস্থিত প্রতিটি মানুষের কাছে বিকাশের কথায় সততা ধরা পড়ল। ভেতর থেকে ভেঙে যাওয়া বিকাশ তার হাঁটু গেড়ে বসে পড়লেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তার পুরো শরীর কাঁপছিল। তার স্ত্রী সুনিতা, যিনি সামনে চেয়ারে বসেছিলেন, নিজের মুখ শাড়ির আঁচল দিয়ে ঢেকে কাঁদতে লাগলেন। আদালতে এমন এক নীরবতা নেমে এলো যা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত। বিচারক মশাই নিজের চশমা নামালেন এবং নিজের চোখ মুছলেন। তারপর তিনি খুব গাম্ভীর্যের সাথে সীমা এবং রেখার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, এই কথা কি সত্যি? আপনার ভাই কি আপনার স্বামীর ব্যবসা বাঁচানোর জন্য নিজের বাড়িতে ঋণ নিয়েছিলেন? তার স্ত্রী কি আপনার বাচ্চার জীবন বাঁচানোর জন্য নিজের গহনা বন্ধক রেখেছিলেন? 2 বোনের চোখ লজ্জায় ঝুঁকে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা কিছু বলতে পারল না। রেখা শুধু হালকাভাবে হ্যাঁতে মাথা নাড়ল। বিচারক মশাই এই বিষয়টি নোট করলেন। তারপর দুপক্ষের উকিল তর্ক করতে লাগলেন এবং বিচারক মশাই সেই দিনের কার্যক্রম সেখানেই স্থগিত করে দিলেন এবং পরবর্তী তারিখ দিলেন।
যখন বিকাশ আদালত থেকে বাড়ি ফিরলেন, তার মা সুমিত্রা দেবী, যিনি দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন, তার বিষণ্ণ প্রাণহীন মুখ দেখে সবকিছু বুঝে গেলেন। বিকাশ কারোর দিকে তাকালেন না। তিনি যেন একটি জীবন্ত লাশের মতো চলতে চলতে নিজের ঘরে গেলেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ নীরবতা রইল এবং তারপর ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করল, যা ধীরে ধীরে আর্তনাদে পরিণত হলো। তিনি বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আজ তার সমস্ত সংযম, সমস্ত ধৈর্য, সমস্ত কষ্ট অশ্রুর মাধ্যমে বাইরে বেরিয়ে আসছিল। তার বোনদের পাথরের মতো মুখগুলো মনে পড়ছিল, বিরোধী পক্ষের উকিলের ব্যঙ্গ মনে পড়ছিল। তিনি একেবারে অসহায় হয়ে পড়েছিলেন। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সুনিতা এবং সুমিত্রা দেবীর বুক ফেটে যাচ্ছিল। তারা আজ পর্যন্ত বিকাশকে এমন ভেঙে পড়তে কখনো দেখেননি। এ সেই মানুষ ছিল যে পুরো পরিবারের জন্য একটি পাথরের মতো দাঁড়িয়ে থাকত, আর আজ সেই পাথর বালির মতো ভেঙে পড়ছিল। ঠিক তখনই ৮ বছরের রোহন এবং ৬ বছরের রিয়া, যারা স্কুল থেকে এসে তাদের বাবার জন্য অপেক্ষা করছিল, তারা ঘরের দরজার কাছে এলো। তারা দরজার জানালা দিয়ে তাদের বাবাকে কাঁদতে দেখে তাদের ছোট্ট দুনিয়ায় যেন ভূমিকম্প এলো। তারা তাদের বাবাকে ভগবান মানত, এক সুপারহিরো যে কখনো দুর্বল হতে পারে না। তাকে কাঁদতে দেখে দুজনের চোখ ভরে এলো। তারা দরজায় কড়া নাড়ল। বাবা, খোলো প্লিজ। কিছুক্ষণ পর বিকাশ দরজা খুললেন। তারা দুজন হাত ধরে ভেতরে গেল। দুজনের ছোট্ট হাতে ছিল তাদের মাটির ব্যাংক, লাল রঙের, যেখানে তারা গত ১ বছর ধরে টফি, চকলেট এবং খেলনার জন্য পাওয়া পকেটমানির টাকা জমিয়েছিল। কোনো মেলায় যাওয়ার জন্য, কোনো বড় খেলনা কেনার জন্য। রোহন তার বাবার কাছে গিয়ে খুব নিষ্পাপ মুখে তার হাত ছুঁয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি কাঁদছো কেন? বিকাশ নিজের চোখের জল মুছে তাদের বাচ্চাদের দিকে তাকালেন। তাদের নিষ্পাপ চোখে নিজের জন্য চিন্তা দেখে তার হৃদয় আরও ফেটে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু তাদের দেখতে লাগলেন। ঠিক তখনই রিয়া তার তোতলা গলায় বলল, বাবা, ওই দুজন পিসি টাকার জন্যই তো তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? আমি তোমাকে আর মাকে কথা বলতে শুনেছিলাম। বিকাশ চুপ রইলেন। এই প্রশ্নের কি জবাব দেবেন তিনি? ঠিক তখনই রোহান নিজের এবং রিয়ার মাটির ব্যাংক এগিয়ে ধরে বলল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি আমাদের এই দুটো ব্যাংক নিয়ে নাও, এতে অনেক টাকা আছে। তুমি এই সব টাকা পিসিদের দিয়ে দাও এবং তাদের বলো যে তারা যেন তোমাকে আর কষ্ট না দেয়। কিন্তু তুমি প্লিজ কেঁদো না, আমাদের ভালো লাগে না যখন তুমি কাঁদো। বাচ্চাদের মুখ থেকে এই কথা শুনে বিকাশের হৃদয় যেন বুক থেকে বাইরে বেরিয়ে এলো। একদিকে ছিল তার নিজের বোন, যাদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও তাদের লোভ শেষ হচ্ছিল না, আর অন্যদিকে ছিল তার এই নিষ্পাপ সন্তানেরা, যারা তাদের বাবার একটি হাসির জন্য তাদের ছোট সঞ্চয়, তাদের প্রাণের চেয়ে প্রিয় মাটির ব্যাংক এক মুহূর্তে উৎসর্গ করতে প্রস্তুত ছিল। বিকাশ আর সহ্য করতে পারলেন না। তিনি দুজনকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন এবং কাঁদতে লাগলেন। তিনি তাদের মাথায় চুমু খাচ্ছিলেন, তাদের জড়িয়ে ধরছিলেন, যেন সেই নিষ্পাপ বাচ্চাদের কাছ থেকে তিনি তার হারানো সাহস ফিরে পেতে চাইছিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা সুনিতা তার স্বামীর কষ্টে কাঁদছিলেন। বিকাশ নিজের ভাগ্যের ওপর কাঁদছিলেন, মা নিজের গর্ভের ওপর কাঁদছিলেন, আর সেই নিষ্পাপ বাচ্চা, তারা শুধু এই কারণেই কাঁদছিল কারণ তাদের সুপারহিরো, তাদের বাবা কাঁদছিলেন। আদালতের পরবর্তী কার্যধারার তারিখ এলো। উকিলদের মধ্যে আবার তীব্র তর্ক শুরু হলো। বিকাশের উকিল তার বাধ্যবাধকতা ও ত্যাগের যুক্তি দিচ্ছিলেন। তখন বিরোধী পক্ষের উকিলের কণ্ঠস্বর আদালতে প্রতিধ্বনিত হল, আপত্তি মাই লর্ড, এটা আদালত, কোনো দৈনিক নাটকের ড্রামা নয়। বিতর্ক চরমে ছিল, পরিবেশে ছিল উত্তেজনা। বিচারক মশাই দ্বিধায় ছিলেন। আইন ও মানবতার মধ্যেকার দূরত্ব তার কাছে স্পষ্ট ছিল। ঠিক তখনই আদালতের দরজা এক ক্যাচ ক্যাচ শব্দে খুলল। সবার মনোযোগ সেই দিকে গেল। একটি হুইল চেয়ারে একটি দুর্বল কিন্তু দৃঢ় সংকল্পের বৃদ্ধা প্রবেশ করছিলেন। ইনি ছিলেন সুমিত্রা দেবী। তার পিছনে তার পুত্রবধূ সুনিতা দাঁড়িয়েছিলেন, যার মুখে ছিল উদ্বেগ ও দৃঢ়তার মিশ্রিত ভাব। সুমিত্রা দেবীর প্রবেশে পুরো আদালত কক্ষে এক নীরবতা নেমে এলো। বিরোধী পক্ষের উকিল তাকে দেখেই একটি সুযোগ ধরলেন। তিনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং ব্যঙ্গ করে হেসে বললেন, এই দেখুন বিচারক মশাই, নতুন কৌশল। যখন আবেগপূর্ণ গল্প দিয়ে কাজ হলো না, তখন এবার নিজের অসুস্থ মাকেই আদালতে নিয়ে এসেছেন। আবেগগত ব্ল্যাকমেলিংয়ের আরও একটি চেষ্টা। এই কথা শুনে সুমিত্রা দেবী, যিনি এতক্ষণ নীরব ছিলেন, তিনি চোখ তুললেন। তিনি হুইল চেয়ারে বসেই নিজের কাঁপতে থাকা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, না উকিল সাহেব, আমি এখানে আমার ছেলের পক্ষ নিতে বা কাউকে আবেগগত ব্ল্যাকমেল করতে আসিনি। আমি এখানে আদালতের সামনে পুরো সত্যিটা তুলে ধরতে এসেছি। আর সত্যিটা হলো, আমার ছেলে একজন অত্যন্ত সৎ এবং ভালো মানুষ, যে কখনো
কারো হক মারার কথা ভাবতেও পারে না। তিনি নিজের মেয়েদের দিকে তাকালেন এবং বললেন, সত্যিটা হলো সে বিয়ের পরেও প্রতিটি পদক্ষেপে নিজের এই বোনদের সাহায্য করেছে, কিন্তু যখন তার সাহায্যের প্রয়োজন পড়ল তখন কেউ এগিয়ে আসেনি। আমার অসুস্থতার জন্য বিকাশ আজ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। তার কাছে টাকা ছিল না, তবুও সে ঋণ নিয়ে আমার চিকিৎসা করিয়েছে। কিন্তু আমার এই আদরের কন্যেরা, যারা আজ সম্পত্তিতে ভাগ চাইছে, তারা একবারও জিজ্ঞেস করতে আসেনি যে মা তুমি বেঁচে আছো নাকি মারা গেছো। তার কণ্ঠে ছিল কষ্ট এবং রাগ দুটোই। যদি আমার মেয়েরা আমার স্বামীর সম্পত্তিতে ভাগ চায়, তবে সবার আগে তাদের সেই ঋণের অংশীদার হতে হবে যা আমার ছেলে বিকাশের মাথায় আছে। কি তারা কি সেই ঋণ থেকে ভাগ শোধ করবে যা এই বাড়িতে নেওয়া হয়েছিল তাদের নিজেদের সংসার বাঁচানোর জন্য? তারা কি আমার অসুস্থতার জন্য হওয়া খরচের ভাগ দেবে? সুমিত্রা দেবী এবার বিচারক মশাইয়ের দিকে ফিরলেন। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। বিচারক মশাই, আপনি আইনের রক্ষক, আপনিই বলুন, হক কি শুধু একতরফা হয়? যখন দায়িত্বের সময় ছিল তখন এই বলে এড়িয়ে গেল যে ভাই আছে, এটা তার কর্তব্য, আর যখন আজ সম্পত্তির কথা এলো তখন আইন মনে পড়ল। তিনি নিজের কথা শেষ করে বললেন, যদি কর্তব্য শুধু ছেলের হয় তবে হকও শুধু ছেলের হওয়া উচিত। বিচারক মশাই, আদালতে এমন এক নীরবতা নেমে এলো যা কোনো ঝড় আসার আগে হয়। বিরোধী পক্ষের উকিলের কাছে কোনো জবাব ছিল না। বিচারক মশাই একটি গভীর এবং তীক্ষ্ণ দৃষ্টিতে দুই বোনের দিকে তাকালেন এবং তাদের ধমক দিলেন, লজ্জা হওয়া উচিত আপনাদের দুজনের। আপনারা নিজেদের হক তো মনে রেখেছেন, কিন্তু নিজেদের মা বাবা এবং ভাইয়ের প্রতি নিজেদের কর্তব্য ভুলে গেছেন। যখন দায়িত্বের সময় ছিল তখন আপনারা কোথাও ছিলেন না, আর যখন সম্পত্তির কথা এলো তখন ভাগ চাইতে চলে এলেন। বিকাশের মতো ভাইয়ের জন্য তো বোনেরা প্রাণ দেয়, আর আপনারা তার প্রাণ নিতে উদ্যত হয়েছেন। দুই বোন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু তাদের উকিল তবুও হার মানলেন না এবং কোনো আইনি ফাঁক খুঁজে তর্ক চালিয়ে চললেন। সেই দিনের জন্য আদালত আবার স্থগিত হয়ে গেল। এক সপ্তাহ পর রাখি বন্ধন উৎসব এলো। এমন একটি উৎসব যা ভাই বোনের পবিত্র সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক। কিন্তু বিকাশের বাড়িতে আজ কোনো উৎসব ছিল না। বাড়িতে সকাল থেকেই এক অদ্ভুত হৃদয় বিদারক নীরবতা বিরাজ করছিল। বিকাশ আর সুনিতার দুই সন্তান রোহান আর রিয়া নতুন নতুন পোশাকে সেজেছিল। রিয়া খুব আনন্দের সাথে তার ভাই রোহানের হাতে একটি ছোট রাখি বাঁধল। রোহানও তার বোনকে উপহার দিল এবং তার মাথায় হাত রেখে তাকে রক্ষা করার অঙ্গীকার করল। বাড়িতে শুধু এটাই এক মুহূর্ত ছিল যাতে সামান্য একটু জীবনের ঝলক দেখা গেল। কিন্তু বিকাশের হাত আজ খালি ছিল। ঘরে বসে তিনি শূন্য দৃষ্টিতে দরজার দিকে দেখছিলেন। প্রতি বছর এই সময় পর্যন্ত তার দুই বোন সীমা রেখা বাড়ি চলে আসত। যদি আসতে না পারত তবে তাদের পাঠানো রাখির খাম অবশ্যই এসে যেত। কিন্তু আজ না কোনো বোন এসেছিল, না রাখি পাঠানো হয়েছিল। আজ প্রথমবারের মতো তার হাত রাখির সুতোর জন্য আকুল ছিল। সুনিতা তার কাছে এলেন এবং বিকাশের কাঁধে হাত রেখে এক আশাবাদী কণ্ঠে বললেন, একটা কাজ করুন না, আপনার বোনেরা যদি না এসে থাকে তো কি হয়েছে, বড় তো আপনি, কেননা আপনিই তাদের বাড়িতে চলে যান রাখি বাঁধাতে। একটু মিষ্টিও নিয়ে যাবেন, হয়তো উৎসবের এই পবিত্র দিনে তাদের মন গলে যাবে, হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পারবে। সুনিতার চোখে এক আশা ছিল যে হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। বিকাশ তার অশ্রুসিক্ত চোখে সুনিতার দিকে তাকালেন, মুখের এক বেদনা ভরা হাসি নিয়ে বললেন, না সুনিতা, আর না, এখন এইসব কথার কোনো মানে নেই। তিনি নিজের খালি হাতের দিকে দেখতে দেখতে বললেন, আমাদের মধ্যে এখন আর ভাই বোনের সম্পর্ক কোথায় আছে? সমস্ত সম্পর্ক, সমস্ত ভালোবাসা, সবকিছুই তো সেই আদালতের কাঠগড়ায় ধ্বংস হয়ে গেছে। এখন তো তারা শুধুই বাদী আর আমি বিবাদী। আমাদের মধ্যে যে দূরত্ব এসে গেছে, রাখির সুতো এখন সেই দূরত্বকে পূরণ করতে পারবে না। এই কথা শুনে পাশের ঘরে শুয়ে থাকা সুমিত্রা দেবীর বুক যেন ফেটে গেল। আজ ছিল বিচারের দিন, সেই দিন যার জন্য বিকাশ মাসের পর মাস অপেক্ষা করছিলেন বা হয়তো ভয় পাচ্ছিলেন। সকালের সময় ছিল। বিকাশ নিজের ঘরে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিলেন, কিন্তু তার চোখ কিছুই দেখছিল না। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা ঝড়ের পরে আসে, যখন সবকিছু ধ্বংস হয়ে যায়। সুনিতা তার কাছে এলেন এবং ধীরে বললেন, তৈরি হয়ে যান,
আদালতের জন্য বেরোতে হবে। বিকাশ না ঘুরে জানালা দিয়ে বাইরে দেখতে দেখতেই বললেন, সুনিতা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হেরে গেছি। সুনিতা চমকে গেলেন। আপনি কি বলছেন? বিকাশ ঘুরলেন, তার চোখ ছিল নিভে যাওয়া। আমি আজ আদালতে গিয়ে বিচারককে বলে দেব যে আমাকে এই মামলা লড়া বন্ধ করতে হবে। আমি আমার বোনদের তাদের সমান ভাগ দিয়ে দেব, বাড়ি বিক্রি করে দেব, দোকান বিক্রি করে দেব, আর যে টাকা আসবে 3 ভাগ করে দেব। কি? সুনিতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু কিন্তু তাহলে আমরা কোথা যাব? আমাদের বাচ্চাদের কি হবে? বিকাশের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কোথাও না কোথাও তো চলে যাব সুনিতা, ভাড়ার বাড়িতে থাকব, কোনো ছোটোখাটো কাজ কারবার করে নেব। কিন্তু এখন এসব, এই আদালত, এই উকিল, এই মামলা আমার আর সহ্য হয় না। আমি প্রতিদিন আমার বোনদের আমার শত্রু হতে দেখতে পারি না। আমি আমার মাকে প্রতিদিন কাঁদতে দেখতে পারি না। তিনি তার হাত দিয়ে নিজের মুখ ঢাকলেন। আমি ক্লান্ত হয়ে গেছি সুনিতা, আমি হার মেনে নিচ্ছি। সুনিতার হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি তার স্বামীর হাত ধরলেন। ঠিক আছে, আপনি যা সঠিক মনে করেন সেটাই করুন। আমি আপনার সাথে আছি, সবসময় থাকব। 2 ঘন্টা পর আদালত। বিকাশ কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, তার মুখ শান্ত ছিল। আদালতের কার্যধারা শুরু হলো। 2 উকিলই নিজেদের বক্তব্য রাখলেন। ঠিক তখনই বিচারক মশাই বিকাশের কাছে সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার বিকাশ, আপনি এই মামলায় কি বলতে চান? আদালতে নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি বিকাশের দিকে ছিল। বিকাশ কথা বলা শুরু করলেন। তার কণ্ঠে এখন এক অদ্ভুত সংযম ছিল। বিচারক মশাই, আমি আর এই মামলা লড়তে চাই না। এই কথা শুনে পুরো আদালত কক্ষ কেঁপে উঠল। দর্শকদের আসনে বসে থাকা সুনিতা তার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢাকলেন। হুইলচেয়ারে বসা সুমিত্রা দেবীর বুক ধক করে উঠল। বিরোধী পক্ষের উকিলের মুখে বিজয়ের হাসি এলো। 2 বোন সীমা আর রেখা একে অপরের দিকে তাকালো, যেন তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা ঠিক শুনেছে। তারপর সীমা ধীরে বলল, এবার এলো তো উট পাহাড়ে। বিকাশ আরও বললেন, বিচারক মশাই, আমি আমার বোনদের তাদের সমান ভাগ দেওয়ার জন্য প্রস্তুত। আমি বাড়ি আর দোকান বিক্রি করে দেব। যে টাকা আসবে আমরা 3 জন সমানভাবে ভাগ করে নেব। আমাকে শুধু এই সব কিছু শেষ করতে হবে। বিচারক মশাই, যিনি এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিলেন, তিনি নিজের চশমা নামালেন এবং বিকাশকে খুব মনোযোগ দিয়ে দেখলেন। তার অভিজ্ঞ চোখ বিকাশের ভেঙে যাওয়া আত্মাকে পড়ে নিল। কিছু মুহূর্তের নীরবতার পর বিচারক মশাই বললেন, মিস্টার বিকাশ, আপনি কি সত্যি এই সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিচ্ছেন, নাকি আপনি ক্লান্ত হয়ে গেছেন এবং হার মানছেন? বিকাশের চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করলেন। বিচারক মশাই একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, আমি বুঝতে পারছি মিস্টার বিকাশ। আমি গত কয়েক মাস ধরে এই মামলা দেখছি। আমি আপনার প্রতিটি শুনানিতে আপনার চোখে কষ্ট দেখেছি, কিন্তু আমি আপনাকে একটি কথা বলে দেই। তিনি নিজের কণ্ঠস্বর উঁচু করলেন এবং পুরো আদালত কক্ষকে উদ্দেশ্য করে বললেন, আমি এই পুরো মামলার গভীরভাবে অধ্যয়ন করেছি। আমি সব তথ্য দেখেছি, সব প্রমাণ দেখেছি, আর আমার দৃষ্টিকোণ থেকে আপনার বোনদের এই সম্পত্তির ওপর কোনো নৈতিক হক নেই। এই কথা শুনে আদালতের তোলপাড় শুরু হয়ে গেল। বিরোধী পক্ষের উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, আপত্তি মাই লর্ড, মিস্টার বিকাশ নিজেই ভাগ দিতে প্রস্তুত, আর আইনের দৃষ্টিকোণ থেকেও। উকিলের কথা কেটে বিচারক মশাইয়ের কণ্ঠস্বর গর্জে উঠল, আমি আইন আপনার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আইন মেয়েদেরকে তাদের বাবার সম্পত্তিতে হক দেয়, কিন্তু আইন কি এই কথাও বলে না যে যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার অধিকার পাওয়ার কোনো হক নেই? তিনি আরও বললেন, এই মানুষটি নিজের পুরো জীবন নিজের বোনদের জন্য উৎসর্গ করে দিয়েছে, নিজের পড়াশোনা ছেড়েছে, নিজের স্বপ্ন ছেড়েছে, নিজের ভবিষ্যৎ ছেড়েছে, যাতে তার বোনেরা পড়তে পারে, এগিয়ে যেতে পারে। সে তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তাদের সংকটে সাহায্য করেছে, আর আজ সেই বোনেরা নিজেদের ভাইকে বরবাদ করতে উদ্যত হয়েছে। বিচারক মশাইয়ের কণ্ঠে এখন স্পষ্ট রাগ ঝরে পড়ছিল, কিন্তু তিনি থেমে বিকাশের দিকে তাকাল। আমি এটাও দেখছি যে এই মানুষটি ভেঙে পড়েছে, আর যদি আমি আজ তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জিতিয়ে দিই, তবে হয়তো সে কখনো খুশি হতে পারবে না। বিচারক মশাই এক মুহূর্ত ভাবলেন, তারপর তার মুখে এক অদ্ভুত ঝলক এলো। মিস্টার বিকাশ তার বোনদেরকে সমান ভাগ দিতে চান, তো আদালত এই কথাকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু একটি শর্তে। যখন বিচারক মশাইয়ের মুখ থেকে এই কথাগুলো বেরোলো, তখন আদালতে উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস যেন থেমে গেল। বিকাশ অবাক হয়ে তার দিকে তাকালেন। তার বোন এবং তাদের উকিলের মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। বিচারক মশাই নিজের দৃষ্টি সরাসরি সীমা আর রেখার উপর স্থির করলেন এবং বললেন, সম্পত্তির ভাগ হবে, আপনারা আপনাদের হক পাবেন, কিন্তু
বিচারক মশাইয়ের কণ্ঠস্বর এবার আরও বেশি গম্ভীর এবং ধারালো হয়ে গেল। ভাগ সবার সামনে হবে। আমার শর্ত হলো যে যেদিন সম্পত্তির ভাগ হবে সেদিন আপনাদের দুজনকে নিজেদের শ্বশুরবাড়ি থেকে অন্তত 10 জন করে লোক নিয়ে আসতে হবে। দুই বোনের মুখ ফ্যাকাশে হয়ে যেতে লাগল। তারপর বিচারক মশাই বললেন, সেই লোকেরা নিজেদের চোখে দেখবে যে আপনারা দুজন বোন নিজেদের বাপের বাড়ি থেকে সেই ভাইয়ের কাছ থেকে, যে আপনাদের জন্য নিজের জীবন কুরবান করে দিয়েছে, সম্পত্তি থেকে ভাগ নিচ্ছেন। আর হ্যাঁ, বিচারক মশাই জোর দিয়ে বললেন, আপনাদের ননদদেরও সেই সময় আসতে হবে নিজেদের স্বামীদের সাথে। অবশেষে তাদেরও তো জানতে পারা উচিত যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের এবং বোনদেরও সমান হক থাকে। আর সবচেয়ে জরুরি কথা, বিচারক মশাই নিজের কণ্ঠস্বর আরও তীব্র করলেন, আপনাদের দুজনকে নিজেদের সন্তানদেরকেও সঙ্গে আনতে হবে, যাতে তারাও নিজেদের চোখে দেখে যে তাদের মা তাদের মামার কাছ থেকে নিজেদের হক কিভাবে আদায় করছেন। তাদেরও তো এই শিক্ষা পাওয়া উচিত যে কিভাবে সম্পর্কের চেয়ে টাকা বেশি গুরুত্ব রাখে। বিচারক মশাই এক মুহূর্ত থেমে পুরো আদালতের দিকে তাকালেন এবং তারপর বললেন, যদি আপনারা দুজনেই শর্ত মেনে নেন তবে আমি আজই আদেশ জারি করে দেব যে সম্পত্তির সমান ভাগ হোক, কিন্তু যদি না মানেন তবে এই মামলা এখানেই খারিজ হয়ে যাবে। এই ছিল এমন এক ব্রহ্মাস্ত্র যার কোনো জবাব ছিল না, এমন এক চাল যা বোনদের লোভের প্রাসাদকে এক ঝটকায় ধূলিসাৎ করে দিল। এই কথা শুনে তো দুই বোন যেন ছটপট করে উঠল, তাদের মুখের রং উড়ে গেল। তারা বুঝতে পারল যে বিচারক মশাই তাদেরকেই তাদের জালে ফাঁসিয়ে দিয়েছেন। যদি তাদের শ্বশুরবাড়ির লোক এবং বিশেষ করে তাদের ননদারা এই কথা জানতে পারে যে তারা নিজেদের বাপের বাড়ি থেকে এভাবে জোর করে ভাগ নিচ্ছে, তবে কালকে তারাও নিজেদের বাপের বাড়িতে ভাগ চাইতে দাঁড়াবে। আর তখন সবচেয়ে বেশি সমস্যা এই দুজনেরই হবে। যে আইনের আড়াল নিয়ে তারা নিজেদের ভাইয়ের ঘর ভাঙছিল, আজ সেই নিয়ম ও আইন তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল। বিরোধী পক্ষের উকিল ছটফট করতে করতে বললেন, মাইলর্ড, এটা তো পুরোপুরি অন্যায়। এই ধরনের শর্তের আইনে কোনো বিধান নেই, এটা মামলা ঝুলিয়ে রাখার একটি কৌশল। বিচারক মশায়ের কণ্ঠস্বর গর্জনের মতো প্রতিধ্বনিত হল, অন্যায়? অন্যায় তো এটা যে একজন ভাইকে তার নিজের বোনেরা বরবাদ করতে উদ্যত। যদি আপনার মক্কেল সঠিক হন এবং তারা শুধু নিজেদের আইনি হক নিচ্ছেন, তবে তাদের এই কাজ সবার সামনে করতে কিসের আপত্তি থাকা উচিত? সত্যের কোনো পর্দার প্রয়োজন হয় না। বিচারক মশাই সরাসরি দুই বোনকে উদ্দেশ্য করে বললেন, এই আপত্তি এই জন্যই জানানো হচ্ছে কারণ আপনারা ভাগ নিতে তো জানেন কিন্তু ভাগ দিতে চান না। আপনারা চান যে আপনারা তো বাপের বাড়ি থেকে ভাগ পান, কিন্তু আপনাদের ননদারা তাদের বাপের বাড়ি থেকে না পাক। কেন? আইন কি শুধু আপনাদের জন্যই? দুই বোন এবার মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তাদের কাছে কোনো জবাব ছিল না। বিচারক মশাই আদেশ দিলেন, পরবর্তী তারিখ 15 দিন পর, সেই দিন আপনাদের দুজনকে আমার এই শর্ত পূরণ করে আসতে হবে, না হলে এই মামলা খারিজ করে দেওয়া হবে। তিনি নিজের হাতুড়ি টেবিলে ঠুকলেন। আদালত এখন স্থগিত করা হলো। দুই বোন মুখ গুমরা করে একে অপরের দিকে দেখতে লাগল। তাদের জয়ের আনন্দ এক মুহূর্তে পরাজয়ের গভীর ভয়ে বদলে গিয়েছিল। আদালতের বাইরে আসতেই সীমার স্বামীর ফোন এলো। সে খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করল, কি হলো? ফয়সালা আমাদের পক্ষে হলো না কি না? আমার পুরো বিশ্বাস আছে আজ তো তুমি তোমার হক পেয়েই গিয়েছ। ঠিক সেই সময় ছোট বোন রেখাবো ফোন বাজল। তার স্বামীও একই প্রশ্ন জিজ্ঞেস করল, তাড়াতাড়ি বলো, কত টাকা পাবে? দুই বোন একে অপরের দিকে দেখছিল। আজ প্রথমবারের মতো তাদের চোখে লোভ নয়, বরং নিজেদের কাজের জন্য গভীর অনুশোচনা ছিল। বিচারক মশায়ের কথা, মায়ের কষ্ট এবং নিজের ভাইয়ের ভেঙে যাওয়া মুখ সব একসঙ্গে তাদের চোখের সামনে ঘুরে গেল। সীমা কেঁপে থাকা কণ্ঠে নিজের স্বামীকে বলল, আমার কোনো সম্পত্তি চাই না। আর রেখাও কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে বলল, আমি আমার মামলা ফিরিয়ে নিচ্ছি। দুজনই ফোন কেটে দিল। তারা সম্পত্তি তো জেতেনি, কিন্তু নিজেদের মানবতা, নিজেদের সম্মান, নিজেদের ভাই এবং সবচেয়ে বড় কথা নিজেদের বাপের বাড়ি সব কিছু হারিয়েছে।